বড় ভাইয়ের মৃত্যুতে দেশে আসতেই বাবার চাপের মুখে বিয়ে করতে বাধ্য হলাম। সদ্য বিবাহিত হওয়া আমার বড় ভাইয়ের স্ত্রী নীরাকে বাবা এমনটা করবে জানলে দেশেই আসতাম না। নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই এত বড় একটা ঝড় বয়ে যাবে জীবনের উপর দিয়ে ভাবতেই পারিনি। 8 মাস আগেই ভাইয়া নীরাকে বিয়ে করে। এর 2 মাস পরই আমি বিদেশে চলে যাই। নীরাকে কখনোই আমি এভাবে দেখিনি, সব সময় বড় ভাইয়ের স্ত্রীর চোখেই দেখেছি। যদিও বয়সে সে আমার অনেক ছোট, কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার জীবন সঙ্গী তাকে করব। কিন্তু বাবার সম্মানের দিকে চেয়ে সব মেনে নিতে বাধ্য হলাম। বাসর ঘরে নীরা একা একা বসে আছে, আর আমি ছাদে বসে ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল এভাবে, বাবার মুখের দিকে তাকিয়ে। না, তা হতে দেব না। আমি এবার বিদেশে চলে গেলে আর আসবো না, আর নীরাকে কোনোভাবেই স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। রাত প্রায় 2টো বেজে গেছে। আমি নিচে নেমে গিয়ে দরজাটা খুলতেই দেখি নীরা বসে বসে কাঁদছে। আমাকে দেখেই নীরা খাট থেকে নেমে দাঁড়িয়ে গেল এবং বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনাকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হলো। আমি এটা জানি আপনি কোনো দিনও আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আর এটা হওয়াটাই স্বাভাবিক। অন্য কেউ হলেও মেনে নিতে পারতো না, তাই আমি কখনো কোনো প্রকার অধিকার খাটাতে আসবো না। আপনি আপনার মতন চলতে পারেন, যেমন খুশি ঠিক তেমন করে। বলেই নীরা খাটের ওপর থেকে সরে গিয়ে এক কর্নারে শুয়ে কান্না করতে থাকলো। আমি আর কিছু বললাম না। প্রচণ্ড রাগ নিয়ে বারান্দায় চলে গিয়ে একের পর এক সিগারেট টানছি। দেখতে দেখতে যে কখন রাত শেষে ভোর হয়ে এলো বুঝতেই পারিনি। নীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম লেগে আসতেই আমি ঘুমিয়ে গেলাম। 11টার দিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখি নীরা নাস্তা রেডি করছে। প্রচণ্ড রাগ নিয়ে কোনো রকমে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেলাম। মনের ভিতর আগুন জ্বলছে, কোনোভাবেই ঘরে মন টেকানো সম্ভব না। মনে মনে ভাবছি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করে দেব। যে কদিন দেশে আছি তার রাত করে বাড়ি ফিরবো যখন নীরা ঘুমিয়ে পড়বে। ওর মুখটাও আমার দেখতে ইচ্ছে করে না কেন জানি। ভাবতে ভাবতেই বন্ধুদের মাঝে চলে গেলাম। যেতেই বন্ধুরা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করলো। সরাসরি বলতে শুরু করলো, কিরে বন্ধু, কেমন রাত কাটলো, ভালোই তো পেয়েছিস ভাবিকে। আরও অনেক রকম বাজে কমেন্টস করতে শুরু করলো। ওদের কথায় মেজাজ আরও খারাপ হয়ে গেল। ওদের সাথে তেমন কোনো কথা না বলি সেখান থেকে উঠে চলে আসলাম। নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম। পকেট থেকে ফোনটা বের করে ডাটা কানেকশন অন করতেই মেসেঞ্জারে টুংটাং শব্দ করে দিয়ার মেসেজ আসতে শুরু করলো। দিয়ার সাথে বিদেশে থাকা অবস্থা থেকেই ফেসবুকে পরিচয়। কিছুদিনের ভিতরেই আমাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। আমি কখনো বিশ্বাস করতাম না যে ভার্চুয়ালে ভালোবাসা হতে পারে, কিন্তু দিয়া তা ভুল প্রমাণ করে দিয়েছে। ও আমাকে ফোনের অন্য প্রান্ত থেকে এমনভাবে কেয়ার করেছে যে মনে হতো সে সব সময় আমার পাশেই ছিল। এত হাজার মাইলের দূরত্বকেও তখন দূরত্ব মনে হতো না। বাস্তবতার জন্য এই কয়েকদিনের মেয়েটাকে মেসেজ দিতেই পারিনি। না জানি কত কিছু ভেবে বসে আছি। ভাবতে ভাবতে মেসেজ ওপেন করতেই দেখি দিয়ার অভিমানী মেসেজ। কি, আমাকে ভুলে গেলে দেশে এসি? তুমি না বলেছিলে সব কাজ শেষ করেই আমার সাথে দেখা করবে? কই, তুমি তো এলে না। আসবে তো দূরের কথা, না একটা মেসেজ না কোনো কল। তুমি কি ঠিক আছো? আমি আর দেরি না করে দ্রুত মেসেজ ব্যাক করলাম। ঠিক আছি আমি, একটু ব্যস্ত ছিলাম বুঝোই তো তুমি। চলো আজ একসাথে লাঞ্চ করব। লিখে বসে আছি, কয়েক মিনিটের ভিতরেই দিয়ার রিপ্লাই আসলো, চলে আসো। ঠিকানা দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে, তুমি আসো, আমি আসছি। বলেই সেখান থেকে উঠে রওনা দিলাম দিয়ার সাথে দেখা করার জন্য। মনে মনে ভাবছি, দিয়াকে কি নীরার কথা বলবো? না, ওকে কিছুই বলা যাবে না। কিছুদিনেরই তো ব্যাপার। বিদেশ গিয়েই নীরাকে ডিভোর্স দিয়ে দেব। অযথা ওকে বলার কি দরকার? অল্প সময়ের ভিতরেই দিয়ার পাঠানো ঠিকানায় চলে আসলাম। ঠিক সময় মতন দিয়াও চলে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। দিয়া আধুনিক মডার্ন মেয়ে। ছবিতে ওকে যতটা সুন্দর লাগে তার চেয়ে অনেক বেশি সুন্দর আর স্মার্ট মেয়ে দিয়া। যে কোনো ছেলেই পছন্দ করতে বাধ্য হবে। দিয়াকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মনে হচ্ছেই না আজ আমাদের প্রথম দেখা সরাসরি। মনে হচ্ছে যুগ যুগের চেনা।
নিমেষেই এই কয়েকদিনের যন্ত্রণা যেন ভুলেই গিয়েছি আমি। খুব দারুণভাবে প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে দিয়ার সাথে। দুপুরের লাঞ্চ, রাতে মুভি দেখা, ডিনার করা, কেমন করে যেন সময়গুলো কেটে গেল। রাত 11:30টার দিকে দিয়াকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসায় গিয়ে আবারও নীরার মুখ দেখতে হবে। অসহ্য একটা মেয়ে, দেখার সাথে সাথেই মনটা খারাপ হয়ে যাবে। রাত 12টার দিকে বাসায় আসলাম। কয়েকবার কলিং বেল টিপ দিতেই নীরা এসে দরজাটা খুলে দিল। শরীরের শাড়ি ঠিক মতো নেই, মনে হয় ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল। সেই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছিল তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে। এক অন্যরকম মাদকতায় সেই মুহূর্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণেই নিজেকে সামলে আমি ঘরে ঢুকে এলাম। এসব আমি কি ভাবছি? না, এগুলো ভাবা মোটেও আমার ঠিক হচ্ছে না। কোনোভাবেই আমার নীরার প্রতি মায়া বাড়ানো যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দেশে থেকে চলে গেলেই নীরাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই নীরা বলল, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি বললাম, আমি খেয়ে এসছি। নীরার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তারপর খাবারগুলো ঢেকে রেখে এসে বিছানার এক কর্নারে গিয়ে শুয়ে পড়ল। আমি আমার মতন বিছানায় শুয়ে শরীরের চাদর টেনে নিলাম। কি করব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করি নীরার দুটি হাত আমার শরীরের ওপরে। সে শীতে কাঁপছে। আমি আস্তে করে তার দুটো হাত নামিয়ে দিয়ে চাদরটা তার গায়ে টেনে দিয়ে তার দিকে তাকাতেই লক্ষ্য করলাম ঘুমন্ত নীরাকে সত্যিই অনেক রূপবতী লাগছে। ঘুমন্ত সব মেয়েকেই শুনেছি রূপবতী লাগে, আজ বাস্তবে তা দেখলাম। নীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেছে খেয়ালই করিনি। নীরা ভোরে ঘুম থেকে উঠতেই আমি দু চোখ বন্ধ করে নিলাম, যেন নীরা কোনো কিছু না বুঝতে পারে। নীরা বিছানা ছেড়ে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে গোসলের জন্য। কিছু সময়ের ভিতরেই নীরা গোসল করে বের হয়ে আসতেই আমি উঠে বসলাম নিজে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে নীরার দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। নীরার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। সূর্যের আলোয় অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, নীরাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কিছু বলবেন? আমি তার কথায় থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই দেখি দিয়ার মেসেজ। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। এমন সময় নীরা এসে বলল, নাস্তা রেডি করছি, খাবেন চলেন। আমি কোনো কথা না বলে আবারও চ্যাটিংয়ে মনোযোগ দিলাম। নীরা কিছু সময় পর ফিরে এসে আবারও একই কথা বলল। মেজাজটা খারাপ হয়ে গেল। আমি খাট থেকে নেমে না খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার সময় নীরা আমাকে পিছন থেকে একবারও ডাক দিলেও আমার রাগান্বিত চোখ দেখে আর কিছু বলেনি। আমি সোজা দোকানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট জ্বালালাম। দিয়াকে মেসেজ দিলাম, আজ একসাথে লাঞ্চ করতে আসতে পারবে কিনা। দিয়া বলল আসবে। আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম দিয়ার সাথে দেখা করার জন্য। অনেক সময় ধরে অপেক্ষা করছি। দিয়াকে কয়েকবার মেসেঞ্জারে নক করেছি। সে শুধু বলে অপেক্ষা করো, আসছি। অনেক সময় অপেক্ষার পর দিয়া আসলো। আমি জিজ্ঞাসা করলাম, এত দেরি হলো যে? দিয়া ভুরু কুঁচকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজগোজ করেছি তোমার সাথে দেখা করতে আসার জন্য? বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পার্লারে গেছি, ফেসিয়াল করেছি, তারপর তোমার সাথে দেখা করতে আসছি, আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে? আমি দিয়াকে বললাম, এত কিছু করার কি দরকার ছিল? তুমি তো এমনিতেই সুন্দর। দিয়া রেগে উঠে বলল, কি বলো? রূপচর্চা করবো না মানে কি? আর তুমি ভালো করেই জানো আমি ত্বকের যত্ন নিই কতটা। আমি আর কিছু বললাম না। আমার চোখের সামনে ভেসে উঠল নীরার মেকআপবিহীন মুখটা, যে মুখে একটা মায়াবী ভাব আছে। দিয়া বলে উঠল, এই কি হলো, চুপ করে আছো?